নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যে পদ্যাংশটি রয়েছে সেই পদ্যাংশটা বর্ষবর্ণনামটা নিয়ে, অর্থাৎ বর্ষবর্ণনামের টেক্সট আলোচনা আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর যে নাট্যাংশটি রয়েছে সেই নাট্যাংশটির সংক্ষিপ্ত বিষয়বস্তু, রচয়িতা, রচয়িতার পরিচয় এবং মূল গ্রন্থ এবং উৎস সম্পর্কে। আমি একাদশ শ্রেণীর টেক্সট, এটাই শেষ টেক্সট। তোমাদের টেক্সট আগের যে দুটো রয়েছে উপমন্যু কথা এবং বর্ষাবর্ণম তোমাদের করিয়ে দিয়েছি। সাহিত্যের ইতিহাসে তোমাদের যে রামায়ণ ছিল, রামায়ণ এবং গল্পচারিত্র, সেটাও আমি তোমাদের করিয়ে দিয়েছি। আজ শুরু করছি কৃপণ কপালী নাট্যাংশটা নিয়ে। কৃপণ কপালী, এই কৃপণ নামটা আমাদের পরিচিত প্রত্যেকেই কৃপণ শব্দটা দ্বারা প্রত্যেকের কিছু উপলব্ধি হয়। কি কৃপণ বলতে বোঝায় যে ব্যক্তি কোন রকম কোনো টাকা পয়সা খরচ করতে চায় না, সেরকম ব্যক্তিকে আমরা কৃপণ বলি। সেই রকম এক ব্যক্তির এখানে পরিচয় তুলে ধরা হয়েছে। তার নাম কি না কপালী। এই যে নাট্যাংশটি রয়েছে এর রচয়িতা কে? এর রচয়িতা শ্রীজীব ন্যায়তীর্থ। এর রচয়িতা কে না শ্রীজীব ন্যায়তীর্থ। এই শ্রীজীব ন্যায়তীর্থ এই রচয়িতা পরিচয় কোথায় ছিল, কোথাকার মানুষ না আমাদেরই রাজ্যের মানুষ, আমাদের পশ্চিমবঙ্গেরই মানুষ। এই শ্রীজীব ন্যায়তীর্থ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার নৈহাটির ভাটপাড়ার মানুষ ছিল। তাহলে বলছি কি না কৃপণ কপালী রচয়িতা পণ্ডিত শ্রীজীব ন্যায়তীর্থ। তিনি কোথাকার ছিল না কবির জন্ম পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার নৈহাটির ভাটপাড়ায়। তোমরা যদি খবর শোনো, কেউ নিউজ চ্যানেল দেখো, তাহলে এই ভাটপাড়া নামটা তোমরা শুনতে পাবে। এই ভাটপাড়া নামটা প্রায় শোনা যায় খবরে। সেই নৈহাটির ভাটপাড়ায় উত্তর 24 পরগনা জেলার মানুষ ছিলেন সেই শ্রীজীব ন্যায়তীর্থ। তার পিতার নাম ছিল পঞ্চারণ তর্করত্ন এবং মাতার নাম ছিল সরোজিনী দেবী। এই শ্রীজীব ন্যায়তীর্থ জন্মগ্রহণ করেছিল 1893 সালের 26শে জানুয়ারি এবং তার মৃত্যু হয় 1992 সালের 28 অক্টোবর, অর্থাৎ তিনি 100 বছর বেঁচে ছিলেন। শ্রীজীব ন্যায়তীর্থের অপর নাম রয়েছে কি সরস্বতীর বরপুত্র বলা হয়, অনন্ত পুরুষ, এছাড়াও আরো অনেক অপর নাম রয়েছে। তিনি যে সমস্ত উপাধিতে ভূষিত ছিলেন, অর্থাৎ শ্রীজীব ন্যায়তীর্থের প্রাপ্ত উপাধিগুলো হলো কি মহামহোপাধ্যায়, ব্যাকরণ শিরোমণি, দেশিকোত্তম ইত্যাদি অনেক উপাধি রয়েছে। তিনি 1986 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। এই হচ্ছে তোমাদের কবি পরিচয়। তাহলে কি হলো না কবি কে ছিল না কৃপণ কপালী রচয়িতা শ্রীজীব ন্যায়তীর্থ। তিনি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার নৈহাটির ভাটপাড়ার মানুষ ছিলেন। তার পিতার নাম পঞ্চানন তর্করত্ন, মাতার নাম সরোজিনী দেবী। জন্ম হয়েছিল 1893 সালের 26শে জানুয়ারি, মৃত্যু 1992 সালের 28 অক্টোবর। তিনি 100 বছর বেঁচে ছিলেন। তার অপর নাম সরস্বতী বরপুত্র, অনন্ত পুরুষ, তার উপাধি ব্যাকরণ শিরোমণি, দেশিকোত্তম, মহামহোপাধ্যায়। তিনি 1986 সালে রাষ্ট্রপতি পুরস্কার পান। কবি শ্রীজীব ন্যায়তীর্থ অনেক গ্রন্থাবলী রচনা করেছেন। তিনি নাটক রচনা করেছেন। তিনি প্রকরণ, ভান, ব্যয়োগ, প্রহসন, মহাকাব্য, গীতিকাব্য এগুলো রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটা নাটকের নাম তোমাদের দেওয়া আছে, মহাকবি কালিদাস, বিবেকানন্দ চরিতম, এরকম অনেকগুলো দেওয়া আছে। তিনি প্রকরণ রচনা করেছেন মাধুরী সুন্দরম। ভান এগুলো কি না এগুলো দৃশ্যকাব্যের প্রকার। নাটক, প্রকরণ, ভান, ব্যয় এগুলো দৃশ্যকাব্যের প্রকার। দৃশ্যকাব্য কি আমি পরে আলোচনা করছি তোমাদের। ভান বিধি বিপর্যাসম, পুরুষ পুঙ্গব, ব্যয়ক শ্রেণীর রচনা রয়েছে, প্রহসন শ্রেণীর রচনা রয়েছে। এই প্রহসন শ্রেণীর রচনার মধ্যে একটি প্রহসন রয়েছে চিপিটক চর্বণম। এই চিপিটক চর্বণম থেকে আমাদের যে পাঠ্যাংশ কৃপণ কপালী সেটা নেওয়া হয়েছে। তিনি মহাকাব্য, গীতিকাব্য এবং চিত্রকাব্য রচনা করেছেন। এটা ততটা ইম্পর্টেন্ট নয়, তাই তোমাদের আমি আলোচনা করলাম না, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এরপর আছে সংস্কৃত কাব্য। আমি বলছিলাম যে দৃশ্যকাব্য,
সংস্কৃত সাহিত্যে কাব্যকে দুভাগে ভাগ করা হয়, দৃশ্যকাব্য, সব্যকাব্য। এই দৃশ্যকাব্য এবং সব্যকাব্য প্রসঙ্গে সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজ বলেছেন, দৃশ্য সব্যত্ব ভেদেন পুনঃ কাব্যং দ্বিধা মতম, অর্থাৎ দৃশ্য এবং সব্য ভেদে কাব্য দুপ্রকার। দৃশ্যকাব্য কাকে বলা হয়? যে কাব্য মঞ্চে অভিনয়ের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপিত করা হয় তাকে দৃশ্যকাব্য বলে। এই দৃশ্যকাব্যের একটা রূপ আমরা জানি, যাত্রা। তার মানে কি, মঞ্চে অভিনয়ের মাধ্যমে, তাহলে যাত্রা মঞ্চে অভিনয় করা হয়, দর্শকের সামনে উপস্থাপিত করা হয়, তাকে দৃশ্যকাব্য বলে। সব্যকাব্য কাকে বলা হয়? না, যে কাব্য কেবলমাত্র শ্রবণযোগ্য, অর্থাৎ যে কাব্য কেবল কানে শোনা যায়, যাকে চোখে দেখা যায় না, যাকে অভিনয় করানো যায় না, তাকে বলা হয় সব্যকাব্য। যেমন কি সব্যকাব্য তিনটি রয়েছে, তিন প্রকার: গদ্য, পদ্য এবং চম্পু কাব্য। গদ্য কাব্য কিনা গদ্য রচিত, পদ্য কাব্য পদ্যে রচিত, চম্পু কাব্য তোমরা হয়তো শুনে থাকবে, চম্পু কাব্য গদ্য এবং পদ্যে উভয়ের সংমিশ্রণে রচিত। এই যে দৃশ্যকাব্য পড়লাম, সেই দৃশ্যকাব্য আবার দুভাগে ভাগ করা হয়, রূপক, উপরূপক। প্রাচীন সংস্কৃত ভাষায় নাটকেরই আরেক নাম রূপক। এই রূপক কাকে বলা হয়? রূপক প্রকৃত ব্যক্তির উপর অন্য ব্যক্তির রূপ আরোপ করা হতো যে নাট্য সাহিত্যে, তাই রূপক। তোমরা ভাবো, যাত্রাতে আমরা কারো না কারো অভিনয় তুলে ধরি। যেমন তোমরা দেখছো রামায়ণ, তাহলে রামায়ণ যে টিভিতে দেখো, ওই রামায়ণটা যে রামের চরিত্রটা কি অভিনয় করা হচ্ছে। তোমরা কোনো একটা যাত্রা দেখছো, সেই যাত্রায় যারা অভিনয় করে তারা কি করে না, ওই যে নাটকটা অভিনয় করা হচ্ছে, ওই নাটকের যে চরিত্রগুলো, ওই চরিত্রগুলোর রূপ ধরছে, কেবল ওই চরিত্রগুলোর নাম নিয়ে তারা কেবল অভিনয়টা তুলে ধরছে। তাহলে বলছি রূপক কাকে বলা হয়? না, প্রকৃত ব্যক্তির উপর, মানে এক ব্যক্তির উপর অন্য ব্যক্তির যে রূপ আরোপ করা, তাকে বলা হয় রূপক। এই রূপক সংস্কৃত সাহিত্যে 10টি এবং উপরূপক 18টি। রূপক 10টি কি? নাটক, প্রকরণ, ভান, ব্যয়ক, সমবকার, ডিম, ইহাম্বিক, অঙ্ক, বৃত্তি, প্রহসন। সেই প্রহসনমূলক রচনা হলো আমাদের এই দৃশ্যকাব্যটি, আমাদের এই কৃপণ কপালী যে দৃশ্যকাব্যটি। এছাড়া 18টি উপরূপক রয়েছে, প্রত্যেকে দেখে নেবে। এটা ততটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় এরকম টাইপের প্রশ্ন বা এত টাফ প্রশ্ন তোমাদের আসবে না। তারপরে আমরা জানলাম কি প্রহসন, আমরা জানলাম কি তাহলে আমাদের প্রহসন একটা পার্থক্য। তাহলে আমাদের যে কৃপণ কপালী নাটকটি রয়েছে বা নাট্যাংশটি রয়েছে, এটা একটি প্রহসন জাতীয় নাটক, বা নাটক না হলেও রূপক। প্রহসন কাকে বলে? যেখানে নিন্দনীয় ব্যক্তিগণ কারা? না, নিম্ন শ্রেণীর ভণ্ড, যারা ভণ্ড ব্যক্তি, পাষণ্ড ব্যক্তি, নাস্তিক ব্যক্তি, পতিত ব্রাহ্মণ, যারা ধূর্ত, দাসী, গণিকা প্রভৃতি, মানে এই সমস্ত এই ব্যক্তিগণের যে ব্যাপার, ব্যঙ্গ বিদ্রুপের আবরণে, মানে এই সমস্ত মানুষের ব্যাপার বা এই সমস্ত চরিত্রের ব্যাপার কি বলে? ব্যঙ্গ বিদ্রুপের, মানে হাসি ঠাট্টার আবরণে কবি কল্পনার সাহায্যে উপস্থাপিত হয়, কবিতার কল্পনার সাহায্যে উপস্থাপিত করে, তাকে বলা হয় প্রহসন। অর্থাৎ প্রহসন কি? হাস্যরসাত্মক, অর্থাৎ প্রহসনে হাসি থাকবে, এবং ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনা, অর্থাৎ ব্যঙ্গ বিদ্রুপের কথা থাকবে। প্রহসন সাধারণত 1 বা 2 অঙ্ক বিশিষ্ট হয়। এই প্রহসন 3 প্রকার: শুদ্ধ প্রহসন, সংকীর্ণ প্রহসন ও বিকৃত প্রহসন। প্রহসন সাধারণত স্বল্প দৈর্ঘ্যের হয়। এই প্রহসনে কি থাকে? অনাচার থাকে, ভৎসনা থাকে, দুর্ব্যবহার থাকে, ধর্মীয় গোঁড়ামি প্রভৃতি বর্ণনা করা হয়। এবার আসবো কি উৎস মূল গ্রন্থ। আমাদের যে নাট্যাংশটি রয়েছে তার নাম কি? কৃপণ কপালী। এই কৃপণ কপালীর উৎস কি? না, শ্রীজীব ন্যায়তীর্থ রচিত ত্রিপিটক চর্বণম। অন্যরকম ভাবে প্রশ্ন আসতে পারে, কৃপণ কপালীর মূল গ্রন্থ কি? না, কৃপণ কপালীর মূল গ্রন্থ হচ্ছে ত্রিপিটক চর্বণম। তাহলে কৃপণ কপালী ত্রিপিটক চর্বণম থেকে নেওয়া হয়েছে। কি রয়েছে সংক্ষিপ্ত বিষয়বস্তু? না, এই নাট্যাংশে আমরা 5টি চরিত্রের নাম পাই বা 5টি চরিত্রের অভিনয় পাই। কে কে? নায়ক কপালী,
নায়িকা রঙ্গিনী, একজন দাস রয়েছে পঙ্গুরাম, এবং দাসী রয়েছে মন্থরা, এবং চিকিৎসক বা বৈদ্য রয়েছে। এখানে নায়ক হচ্ছে কপালী, তাকে ঘিরেই এই নাটকটি আবর্তিত হয়েছে এবং তার নাম অনুসারেই নাম হয়েছে কৃপণ কপালী। সেই কপালী এক কৃপণ ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি হলেও তিনি কিন্তু অত্যন্ত কৃপণ এবং ধনলোভী। কপালী ছেঁড়া জুতো জোড়া ভৃত্য পঙ্গুরাম রাস্তা ফেলে দেয়, আর তা দেখে কি করে তার দাসী মন্থরাও তার সেই ভাঙা ছাতাটা রাস্তায় ফেলে দেয়। আর ভাঙা ছাতা রাস্তায় ফেলে দেওয়ার ফলে সেই কপালী মন্থরাকে গালাগালি করে, তিরস্কার করে। তখন কপালীকে উত্তরে জানায় মন্থরা যে যেহেতু ভৃত্য পঙ্গুরাম জুতো জোড়া ফেলে দিয়েছে রাস্তায়, দেখে সে রাস্তায় এই ছাতাটাকে ফেলে দিয়েছে। তখন পঙ্গুরাম তার ভৃত্যকে কাছে জানতে চায় সে জুতো ফেলেছে কিনা। তখন বলছে না, আমি তো জুতো ফেলিনি। অর্থাৎ আপনার চতুর দাস বা এরকম কাজ করতে পারে না। ঠিক সেই সময় একটা কুকুর জুতো একটা মুখে নিয়ে সামনে দিয়ে দৌড়ে যায়। তখন মন্থরা বলছে দেখুন প্রভু, ওই কুকুরটা জুতো নিয়ে যাচ্ছে। যখন কুকুরটা যায় সামনে দিয়ে, তখন সেই কুকুরটার কাছ থেকে জুতো ছাড়িয়ে আনার জন্য কপালীও ছাতাটা বগলে গুঁজে নিয়ে কুকুরের পিছনে দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর রঙ্গিনী চিন্তিত হয়ে ফিরে আসে এবং বলে যে কাকে, না কপালীকে কুকুরে কামড়েছে। আর মন্থরাকে বলছে তুই এখানে নিশ্চিন্তে বসে আছিস, তোর প্রভুকে কুকুরে কামড়েছে, তাড়াতাড়ি গিয়ে যা বৈদ্য ডেকে আন বা ডাক্তার ডেকে আন। তখন কি করে মন্থরা বৈদ্য ডাকতে যায়। এইদিকে কুকুরে কামড় খেয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে কপালী, আর তার সেই অবস্থা দেখে রঙ্গিনী চিন্তিত হয়ে পড়ে এবং তাকে শোয়ার জন্য একটা নতুন মাদুর পেতে দেয়। সেই নতুন মাদুর পেতে দেওয়ায় কপালী সন্তুষ্ট নয়। তিনি তার স্ত্রীকে বলে কেন নতুন মাদুর পাচ্ছে, পুরাতন মাদুর পাচ্ছে। তার স্ত্রী তাকে উত্তরে জানায় কি, যে পুরাতন মাদুরে শুইতে দেখে ডাক্তার বা বৈদ্য কি ভাববে। তখন কপালী তো অবাক, যে ডাক্তার ডাকতে কে পাঠিয়েছে, তার দক্ষিণা কে দেবে। এদিকে ডাক্তারের প্রবেশ ঘটে, মন্থরা ডাক্তারকে নিয়ে উপস্থিত হয়। তারপর ডাক্তার বা বৈদ্য সমস্ত ঘটনা জানতে চায়, কিভাবে কামড়েছে কুকুর, কোথায় কামড়েছে, কখন কামড়েছে। সমস্ত প্রশ্নের উত্তর শুনে বৈদ্য চিকিৎসার জন্য কি করে, না ওই যে ক্ষত জায়গাটায় একটা লোহার গরম শলাকা দিয়ে ওই জায়গাটা একটু পুড়িয়ে দিতে বলে। আর এদিকে কপালী ভাবে বৈদ্য বুঝি তার এই ক্ষতটাকে আরো বাড়িয়ে দিয়ে বেশি দক্ষিণা নিতে চাইছে, তাই তিনি বৈদ্যকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে চায়। আর যখনই রঙ্গিনী ঘরের ভেতরে প্রবেশ করে, ঠিক সেই সময়ই কপালী কি করে, সেই জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুরের মতো বিকট রূপ ধারণ করে বৈদ্যকে তাড়িয়ে দেয় এবং সেই তার দক্ষিণা দেওয়ার হাত থেকে রক্ষা পায় নিজেকে। অর্থাৎ বৈদ্যকে তাকে দক্ষিণা দিতে হলো না, সে থেকে তার টাকা থেকে গেল। এইভাবে নাটকের পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু শেষে তার একটাই চিন্তা থেকে গিয়েছিল, যে তার ছেঁড়া জুতো জোড়া আর ছাতাটা নিয়ে। অর্থাৎ তার ছাতাটা ভেঙে গেছে আর জুতো জোড়াও কুকুরে নষ্ট করে দিয়েছে। অর্থাৎ একজন কৃপণ ব্যক্তি যে একটা ভাঙা ছাতা, একটা ছেঁড়া জুতো মায়া ত্যাগ করতে পারে না, তার জন্য সে তার ভৃত্য, তার স্ত্রী, তার দাসী সবাইকে গালিগালাজ করে, সেই ব্যক্তির পরিচয় তুলে ধরা হয়েছে। আমি যখন তোমাদের টেক্সট আলোচনা করব, এই টেক্সট আলোচনার সময় তোমাদের আরো ভালোভাবে টেক্সটটা লাইন ধরে ধরে বুঝিয়ে দেব। আশা করি আজকে যে সংক্ষিপ্ত যে বিষয়বস্তুটা প্রত্যেকে বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের দিন আসছি তোমাদের কৃপণ কপালীর প্রথম দিন টেক্সট আলোচনা নিয়ে। আমি 3 দিন টেক্সট আলোচনা করব লাইন ধরে ধরে, 3 দিনে তোমাদের শেষ করে দেবো।